আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির প্রাথমিক যে পর্যায়, আ সংখ্যা পদ্ধতি কাকে বলে, কত প্রকার এবং প্রত্যেক প্রকারের বেইস এবং ভিত্তি সম্পর্কে জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা শিখব দশমিক থেকে অক্টালে এবং দশমিক থেকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়, এবং গত ক্লাসে আমরা কিভাবে দশমিক থেকে বাইনারি এবং বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে হয় সেটাও শিখেছিলাম। তো আজকের ক্লাসে যেটা শিখব সেটা হচ্ছে দশমিক থেকে অক্টালে রূপান্তর এবং অক্টাল থেকে দশমিক, দশমিক থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর। তো আজকের ক্লাসটি যদি প্রপারলি বুঝতে হয় তাহলে অবশ্যই পূর্বের যে ক্লাসটি আছে সেটি ভালোভাবে করে আসলে আজকের ক্লাসটি প্রপারলি বুঝতে পারবো। তো আশা করি পূর্বের ক্লাসটি অবশ্যই করে নেবেন এবং পূর্বের ক্লাসের লিঙ্কটি আমাদের এই টিউটোরিয়ালের ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তো আজকে আমরা শিখবো দশমিক থেকে অক্টাল। তো শুরু করি। তো দশমিক থেকে যদি অক্টাল শুরু করতে হয় সেটা হচ্ছে যে পূর্ণ সংখ্যা আছে, এটাকে আমরা বাইনারির বেলায় করে আসছিলাম যে পূর্ণ সংখ্যা থাকে সেটাকে 2 দ্বারা ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 আসে। আর এবং ভগ্নাংশের ক্ষেত্রে 2 দ্বারা গুণ করতে হবে। আর অক্টালের ক্ষেত্রেও সেম, যে অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8 দ্বারা এই পূর্ণ সংখ্যাটাকে ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 আসে, এবং ভগ্নাংশটাকে 8 দ্বারা গুণ করতে হবে। তো শুরু করি। তাহলে কি হচ্ছে, যদি দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে হয় যে পূর্ণ সংখ্যা থাকে, এখানে একটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যাও আচ্ছা, পূর্ণ সংখ্যাটাকে কি করতে হবে, 8 দ্বারা ভাগ করতে হবে। পূর্ণ সংখ্যা হচ্ছে 137 অর্থাৎ 137, এটাকে আমরা 8 দ্বারা ভাগ করব, কারণ যেহেতু আমরা দশমিক থেকে অক্টালে নিয়ে যাচ্ছি এই সংখ্যাটাকে আমরা 8 দ্বারা ভাগ করব। তাহলে কত দ্বারা ভাগ, 8 দ্বারা ভাগ করব। তাহলে যদি এটাকে 8 দ্বারা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি, যদি 8 দ্বারা ভাগ করি, ভাগ করলে হয় এটা বেশি চলে আসে, তাহলে কত, এটা একটা বিজোড় সংখ্যা, তার মানে ভগ্নাংশ আসবে, ভগ্নাংশ আনা যাবে না। তাহলে কত হয়, 8 17, 8 17 136, এখানে আছে 137, তার মানে অতিরিক্ত আছে কত, 1। এই 1টা আমরা পাশে লিখে দিলাম। তাহলে 8 17 কত, 137, এখানে আছে, সরি 8 17 136, এখানে আছে 37, বেশি আছে কত, একটা পাশে রেখে দিলাম। তার মানে এই চিহ্নটা আমরা গত ক্লাসে বলছিলাম যে এই চিহ্নটা কোনো বিয়োগ বা বাদ চিহ্ন নয়, এটা একটা জাস্ট এটা ভাগফল, এটা ভাগশেষ বোঝানোর জন্য এই প্রতীকটা ব্যবহার করা হয়। তার মানে কতক্ষণ ভাগ করব, যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 আসে। 8 দ্বারা কতক্ষণ ভাগ করব, যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 আসে। তার মানে আমরা একটু দেখি, তাহলে 8 দ্বারা ভাগ করতে হবে আবারও। তাহলে আমরা করে নিই, তাহলে 8 দুগুণে কত, 16, 8 দুগুণে 16, এখানে আছে কত, 17, 8 দুগুণে 16, এখানে আছে 17। তার মানে আমাদেরকে কি করতে হবে, 17 থাকলে তার মানে অতিরিক্ত আছে কত, 1, এই 1টা পাশে রেখে দিলাম। তার মানে আবারও 0 আসে নাই, তার মানে আবার আমাদেরকে কি করতে হবে, 8 দ্বারা আবারও ভাগ করতে হবে। তাহলে 8 দ্বারা আবারও ভাগ করি, তাহলে 8, আর তাহলে এইটা হচ্ছে ছোট সংখ্যা, যদি ছোট সংখ্যাটাকে আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কি হয়, 0 চলে আসবে, তার মানে 0 পয়েন্ট সামথিং আসবে, তার মানে আমরা 0 নিয়ে নিলাম। এইখানে একটু লিখে নিই, 8 0 0, এখানে আছে কত, 2। আবার একটু দেখে নিই, এখানে আমাদের একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, একটু ভালো করে বুঝে নিই। এটা হচ্ছে ছোটো সংখ্যা, এটা বড় সংখ্যা, তার মানে যদি এই 2কে 8 দ্বারা ভাগ করি তাহলে 0 পয়েন্ট সামথিং অনেকগুলো সংখ্যা আসবে। তার মানে আমরা কী করবো, ভগ্নাংশ আনা যাবে না, তার মানে শূন্যটা নিয়ে নিব। তাহলে 0, তাহলে 8 0 0, এখানে আছে 2, 2 নিয়ে নিলাম। তার মানে আমরা গত ক্লাসে শিখে আসলাম যে এটা কি, এটা হচ্ছে MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট। এটা হচ্ছে LSB, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে কম গুরুত্বপূর্ণ বিট। তার মানে নিচ থেকে উপরের দিকে নিতে হবে। যদি নিচ থেকে উপরের দিকে নিতে হয় তাহলে আমরা একটু দেখে নিই, এখানে কত আছে, কোন সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো। এখানে কত আছে, 2, তার মানে 2 1 তারপরে 1, এটা হচ্ছে অক্টালের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা বের হয়ে আসে। তার মানে আবার একটা ভগ্নাংশ আছে। তার মানে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি পেলাম, ওই সংখ্যাটাকে, পূর্ণ সংখ্যাটাকে 8 দ্বারা ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 আসে, এবং মানগুলো এই পাশের মানগুলোকে নিচ থেকে উপরের দিকে নিতে হবে। তাহলে এখানে 2 আছে, 2 নিলাম, A1 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 নিলাম। তার মানে এখানে কিন্তু ভগ্নাংশের আরেকটা সংখ্যা আছে। আমরা ভগ্নাংশটা একটু দেখে নিই। এখানে লিখতে পারি আমরা ভগ্নাংশের ক্ষেত্রে, তাহলে 0.250, এটা ছিল ভগ্নাংশের ক্ষেত্রে, ইন্টু 8। তার মানে এই ভগ্নাংশ সংখ্যাটাকে আমাদেরকে এই ভিত্তি বা বেস দ্বারা, অর্থাৎ 8 দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে যতক্ষণ পর্যন্ত না দশমিকের পরে 0 আসে। তার মানে
এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা দেখতে পাই রেজাল্ট আসে হচ্ছে 2 পয়েন্ট অর্থাৎ 00। তার মানে দশমিকের পরে প্রথমবারই কিন্তু দশমিক জিরো চলে আসে। তার মানে যদি দশমিকের পরে জিরো চলে আসে আর করতে হবে না। আর যদি না আসে আমরা 3টা স্টেপ পর্যন্ত করব, যদি এরপরে 3টা স্টেপ করার পরে না আসে আর করতে হবে না। তার মানে কি পেলাম, ভগ্নাংশের ক্ষেত্রে কাজ হচ্ছে কি ওই সংখ্যাটাকে দশমিক থেকে অক্টাল রূপান্তর করতে হবে, ভগ্নাংশ সংখ্যাটাকে 8 দ্বারা গুণ করতে হবে যতক্ষণ পর্যন্ত না দশমিকের পরে শূন্য আসে। আর মানটা নিব হচ্ছে আমরা যেহেতু এটা ভগ্নাংশের মান, তাহলে আগে ভগ্নাংশ দশমিক দিয়ে নিলাম, এই দশমিকের আগের সংখ্যাটা, আর দশমিকের আগে কত আছে 2, এ নিয়ে নিলাম 2। তার মানে এটা হচ্ছে অক্টাল। আর আমরা যদি পুরো মানটাকে লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি। পুরো রেজাল্টটা ছিল হচ্ছে 137.250। এটা ছিল দশমিক সংখ্যা। আমরা যখন অক্টাল করে ফেলছি মানটা হচ্ছে 211.2। এটা হচ্ছে অক্টাল সংখ্যা। তার মানে এটাই হচ্ছে কি দশমিক থেকে অক্টালে রূপান্তর। তার মানে দশমিক থেকে যদি অক্টালে রূপান্তর করতে হয় তাহলে কি করতে হবে, ওই সংখ্যাটাকে 8 দ্বারা ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগফল শূন্য আসে, এবং ভগ্নাংশের ক্ষেত্রে কী করতে হবে, 8 দ্বারা গুণ করতে হবে যতক্ষণ পর্যন্ত দশমিকের পরে শূন্য আসে। এইটা হচ্ছে দশমিক থেকে অক্টালে রূপান্তর। আমরা এখন করব হচ্ছে কীভাবে অক্টাল থেকে দশমিকে রূপান্তর করা যায় সেটা শিখে নিব। তাহলে আমরা এখন করব হচ্ছে কীভাবে আমরা কিন্তু ওই অক্টাল থেকে দশমিকে রূপান্তর করার নিয়মটা আমরা এখন শিখে নিব। তাহলে আমরা কিন্তু আগের মানটাকে আমরা কীভাবে অক্টাল থেকে দশমিকে নিতে হয় সেটা শিখে নিয়ে নিছি, অর্থাৎ কীভাবে যে রেজাল্টটা পেয়েছি ওইটাই আমরা নিয়েছি। অর্থাৎ এখন আমরা করবো হচ্ছে অক্টাল থেকে দশমিকে রূপান্তর। যদি অক্টাল থেকে দশমিকে রূপান্তর করতে হয় তাহলে আমরা একটু দেখে নিই কীভাবে করতে হয়। পূর্বের মতোই, শুধু একটু পার্থক্য হচ্ছে আমরা বাইনারি থেকে দশমিক থেকে যখন বাইনারি থেকে দশমিকে নিয়েছিলাম তখন যেভাবে করেছিলাম প্রায় অনেকটা একই রকম। তাহলে এখানে কত আছে 2 ইন্টু এখানে হবে 8, কারণ যেহেতু আমরা অক্টাল থেকে দশমিকে নিয়ে যাচ্ছি। এরপরে কি করতে হবে, দশমিকের আগে যে সংখ্যাটা আছে এগুলো পাওয়ার হিসেবে লিখে দিব। তাহলে 2 নিলাম ইন্টু 8, তাহলে কয়টা সংখ্যা আছে, 1 2, দুইটা সংখ্যা আছে, প্লাস 1 ইন্টু 8, 1 ইন্টু 8, তার মানে এরপরে কয়টা সংখ্যা আছে, একটা 1, প্লাস আবার কত আছে 1 ইন্টু 8, এরপরে কোনো সংখ্যা নেই তার মানে 0, প্লাস ভগ্নাংশের ক্ষেত্রে সেমভাবে এইখানে 2 ইন্টু 8। তাহলে ভগ্নাংশের বেলা কি বলছিলাম, ইনভার্স হবে, একটা ইনভার্স। এটা কত নম্বর সংখ্যা, 1 নম্বর সংখ্যা, তাহলে 1 ইনভার্স 1। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে, আর যত নম্বর সংখ্যা হয় এটা লিখে দিতে হবে, ইনভার্স দিতে হবে। ভগ্নাংশ হওয়ার কারণে এটা ইনভার্স হয়েছে, আর যত নম্বর সংখ্যা ওইটাই লিখে দিতে হবে। তাই আমরা আরেকবার দেখে নিই, এই 2 ইন্টু 8 যেহেতু অক্টাল থেকে দশমিকে নিয়ে যাব তার মানে 8 হবে। এরপরে যেহেতু কয়টা সংখ্যা আছে, 1 2, তার মানে 2 পাওয়ার হিসেবে 2 লিখবো, প্লাস 1 ইন্টু 8, তার মানে এরপরে আর কয়টা সংখ্যা আছে, একটা, তার মানে 1 বসাইলাম, প্লাস এই 1 ইন্টু 8, তার মানে কোনো সংখ্যা নেই 0, প্লাস এই ভগ্নাংশের 2 ইন্টু 8 ইনভার্স 1। ইনভার্স 1 কেন, ভগ্নাংশের কারণে, আর এই ভগ্নাংশের বেলায় প্রথম যে যত নম্বর সংখ্যা থাকবে সেটাই লিখতে হয়। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নিই, 2 ইন্টু, তাহলে যদি ক্যালকুলেট 8 কত 64, তাহলে 64, প্লাস 1 ইন্টু 8 একে 8, প্লাস 1 ইন্টু 8 0 0, কিন্তু পাওয়ার আর সংখ্যা যখন গুণ করবো তখন কি করা যাবে না, শূন্য লেখা যাবে না, মিনিমাম কত লিখতে হবে, 1 লিখতে হবে, প্লাস তাহলে ভগ্নাংশের বেলায় কি বলছিলাম যে প্রথম সংখ্যাটা উপরে লিখে দিতে হবে, প্রথম কত আছে 2, আর এই সংখ্যাটা গুণ করে নিচে লিখবো 8 একে 8। তার মানে যদি আমরা কি বলি আর একটু দেখি, তাহলে 64 দ্বিগুণে কত হয়, 128, 8 একে 8, 1 একে 1, আর এটাকে 2কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে হয় 0.250। তাহলে হচ্ছে আমরা একটু যোগ করি, 128-এর সাথে যদি 8 যোগ করি তাহলে 136 একে 37, 137.250। তার মানে এটা হচ্ছে দশমিক সংখ্যা, এটাই কিন্তু আনসার। তার মানে আমরা এটা থেকে এই মানটা পেয়েছিলাম, এটা থেকে আমরা এই মান পেয়েছি, আবার এটা থেকে আমরা এই মানটা বের করলাম, অর্থাৎ আমরা বলতে পারি। তাহলে আমরা একটু ক্যালকুলেশন, 128-এর সাথে যদি কী করি, 8 যোগ করে 136, একে 37, এটা যোগ করলাম, তার মানে আমরা এই মানটাই পেয়েছিলাম। তো এটাই হচ্ছে
আনসার। তাহলে আমরা কি করলাম, যে দশমিক থেকে অক্টাল এবং অক্টাল থেকে দশমিক করার নিয়ম শিখে নিলাম। তাহলে আমরা এখন শিখবো হচ্ছে দশমিক থেকে কীভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়। দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করার নিয়মটা আমরা এখন শিখে নিব। তাহলে এটা হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করতে হলে তাহলে আমরা একটু বড় দেখে মান নিলাম, যেহেতু করতে দেখানো যায় সহজভাবে। সেটা হচ্ছে তাহলে একই নিয়মে তাহলে দশমিক থেকে হেক্সাডেসিমাল নিতে হলে কী করতে হবে, যে মান বা পূর্ণ সংখ্যা থাকবে এটাকে কত দ্বারা 16 দ্বারা ভাগ করতে হবে। যেহেতু হেক্সাডেসিমালে নিয়ে যাবে 16 দ্বারা ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 আসে। আর ভগ্নাংশের বেলা কী করতে হবে, 16 দ্বারা গুণ করতে হবে যতক্ষণ পর্যন্ত দশমিকের পরে 0 আসে। তো আমরা একটু করি ক্যালকুলেশন করে, এই মানটাকে কী করতে হবে, 16 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 7278। তাহলে এটাকে যদি আমরা 16 দ্বারা ভাগ করি, একটু ক্যালকুলেশন করে দেখি, তাহলে হয় কত, 16 দ্বারা ভাগ করলে তোমার নিতে হবে হচ্ছে 454। তার মানে এখানে হচ্ছে 454 ইন্টু 16 দিলে হয় 7264। তার মানে এখানে অতিরিক্ত থাকে হচ্ছে 14, দিকে 6 আর 14। তার মানে এটা 14 মানে হচ্ছে কত, ই 14 মানে হচ্ছে ই। হেক্সাডেসিমাল আমরা করে আসছিলাম প্রথমত। এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে হচ্ছে 12, ডি 13, ই 14, এফ মানে 15। তার মানে প্রথম ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো তারপর হচ্ছে যেহেতু কতক্ষণ করতে হবে, যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 আসে। আবারও কত করতে হবে, 16 দ্বারা ভাগ করতে হবে তাহলে 16। তাহলে এখন যদি আমরা গুণ করি, ভাগ করি, তাহলে হয় কত, 28। ক্যালকুলেশন করে দেখি 28। আর এটাকে যদি আমরা 16 ইন্টু 28 কত হয়, 448। কত, 448। তাহলে অতিরিক্ত থাকে কত, 6। এই 6টা লিখে দিলাম। তাহলে এখনও কিন্তু 0 আসে না, তার মানে আবারও ভাগ করতে হবে। যদি আবারও ভাগ করতে হয় আমরা একটু দেখি, তাহলে কত, 16 একে 16। তাহলে এখানে আছে অতিরিক্ত কত, তাহলে আরও ওইদিকে আছে 4, টোটাল কত থাকে, 12। 12 মানে হচ্ছে সি। তার মানে এখনও 0 আসে নাই, আমরা আবারও 16 দ্বারা ভাগ করব। তার মানে এখানে কত আসবে, যেহেতু ছোট সংখ্যা হয়ে গেছে, তার মানে কত আসবে, 0। 16, তার মানে এখানে অতিরিক্ত 16 0 0, এখানে আছে কত, একটা পাশে লিখে দিলাম। আমরা একটু আবার দেখে নিই, যেহেতু এটা ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা, তার মানে এটা ভাগ করলে 0 পয়েন্ট সামথিং আসবে। তার মানে আমাদেরকে ভগ্নাংশ আনা যাবে না, তার মানে 0 নিয়ে নিতে হবে। তার মানে 16 0 0, এখানে আছে 1, এটা লিখে দিলাম। তাহলে আমাদের মানগুলো নেওয়ার নিয়ম হচ্ছে কি, নিচ থেকে উপরের দিকে। তাহলে প্রথম কত আছে, 1, আমরা 1 নিলাম। তারপরে এখানে আছে কত, তার মানে সি নিব, তারপরে 6, তারপরে ই। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার মানটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করলাম। এখন করব হচ্ছে আমরা কীভাবে ভগ্নাংশটা করা যায়। ভগ্নাংশের ক্ষেত্রে তাহলে ভগ্নাংশ ছিল 0.250 ইন্টু 16। তার মানে কি, ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশ মানটা থাকবে তাকে 16 দ্বারা গুণ করতে হবে যতক্ষণ পর্যন্ত না দশমিকের পরে 0 আসে। যদি 16 দ্বারা গুণ করি তাহলে আসে হচ্ছে 4.00। তার মানে প্রথমবারই কিন্তু আমাদের 0.0 চলে আসছে। তাহলে এটার মানটাকে লিখবো হচ্ছে, যেহেতু ভগ্নাংশের মান প্রথমে 0.416, তাহলে টোটাল মানটাকে আমরা লিখতে পারি কত, 1C6E.4। এটা হচ্ছে কার মান, হেক্সাডেসিমালের মান। হ্যাঁ, এটা 1C6E.4, এটাই হচ্ছে আনসার। তার মানে যদি দশমিক থেকে আমাদেরকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়, পূর্ণ সংখ্যাটাকে আমাদেরকে কী করতে হবে, 16 দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 আসে। আবার ভগ্নাংশের ক্ষেত্রে কী করতে হবে, 16 দ্বারা গুণ করতে হবে যতক্ষণ পর্যন্ত না দশমিকের পরে 0 আসে। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে মানগুলো নিতে হবে, আর ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে শুধু
শুধু কি করতে হবে, পয়েন্টের পরে সংখ্যাটাকে নিতে হবে। তো আমরা এখন শিখে নিব হচ্ছে কীভাবে হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করা যায়। এখন আমরা শিখব হচ্ছে হেক্সাডেসিমাল থেকে কীভাবে দশমিকে রূপান্তর করা যায়। তাহলে প্রথমত হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যাটা আমরা পূর্বের মতোই, এটা হচ্ছে কি আমরা যে হেক্সাডেসিমাল মান বের করছি দশমিক থেকে সেটা নিয়ে নিলাম দশমিক থেকে, তার মানে হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর। তাহলে প্রথমত হচ্ছে কী করতে হবে, আগের মতোই 1 সংখ্যাটাকে নিয়ে 1 ইন্টু কত হবে, তাহলে যেহেতু হেক্সাডেসিমাল থেকে দশমিকে নিচ্ছি তার মানে কত হবে 16। তাহলে কত নম্বর, এরপরে কী করতে হবে, পাওয়ার হিসেবে যতগুলো সংখ্যা আছে এগুলো লিখে দিতে হবে। তার মানে কত আছে, 1 2 3, তিনটা সংখ্যা আছে, তার মানে হচ্ছে কি তিনটা সংখ্যায় আমরা লিখে দিব। তার মানে তিনটা সংখ্যা পাওয়ার হিসেবে 3 লিখব, প্লাস সি ইন্টু 16, কয়টা সংখ্যা আছে, দুইটা, পাওয়ার হিসেবে 2 লিখব, প্লাস 6 ইন্টু 16, কয়টা সংখ্যা আছে, একটা, প্লাস ই ইন্টু 16, কয়টা সংখ্যা, কোনো সংখ্যা নেই, তার মানে 0, প্লাস ভগ্নাংশের যেটা আছে 4 ইন্টু তাও 16 হবে, 4 ইন্টু 16, যেহেতু এটা ভগ্নাংশের মান তার মানে একটা ইনভার্স দিতে হবে, এবং এটা কত নম্বর সংখ্যা, 1 নম্বর সংখ্যা, তার মানে একটা 1 দিয়ে দিতে হবে। তার মানে আগের মতোই এই 1 নিলাম ইন্টু 16, যেহেতু হেক্সাডেসিমাল থেকে দশমিকে নিব 16, তার মানে কয়টা সংখ্যা আছে, 1 2 3, পাওয়ার হিসেবে 3 লিখে দিলাম, প্লাস এই সি ইন্টু 16, কয়টা সংখ্যা আছে, দুইটা, এই দুইটা নিয়ে নিলাম। তো আমরা একটু এই সংখ্যাগুলোকে একটু ক্যালকুলেশন করে নিব। তাহলে প্রথমত হচ্ছে আমরা যদি 1 ইন্টু, তাহলে 16-এর উপর 3 থাকার অর্থ হচ্ছে মানে 3টা 16, তার মানে এটা ক্যালকুলেশন করলে হয়, আচ্ছা তার ক্যালকুলেশন করে নিব, তাহলে কত হয়, 4000, যদি ক্যালকুলেশন করে নিই তাহলে 0968, প্লাস এই সি মানে হচ্ছে 12, সি মানে হচ্ছে এটা কত হবে, তাহলে 12 ইন্টু 16 কত হয়, তাহলে 256, 56, প্লাস এখানে আছে কত, এই 6 ইন্টু 16-কে এই 16, প্লাস ই মানে হচ্ছে 14 ইন্টু 16 0 0, কিন্তু আমরা আমাদেরকে 16 লেখা যাবে না, কত লিখতে হবে, তার মিনিমাম 1 লিখতে হবে, তার মানে কত 1, প্লাস যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যা এই সংখ্যাটাকে উপরে লিখে দিতে হবে 4, আর 16-কে 16, তাহলে এটা যদি আমরা এটা ক্যালকুলেশন করি একই থেকে যায় 4096, তারপরে এটা একটা আমরা 12 দিয়ে 256কে গুণ করলে হয়, আমরা একটু গুণ করে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 3072, 3072, প্লাস আর 6 হচ্ছে 96, প্লাস 14-কে 14, আর এটাকে 4কে যদি 16 দ্বারা ভাগ করি তাহলে হয় 0.250, আর সবগুলো সংখ্যাকে আমরা গুণ করলে যোগ করে পাই, সবগুলো যদি আমরা যোগ করে নিই তাহলে হচ্ছে আমাদের সংখ্যা 7278.250, এইটা হচ্ছে আমরা কি পেলাম, দশমিকে ভেঙে নিলাম, তার মানে আগের সংখ্যা কিন্তু এটাই ছিল, তার মানে আমরা ধরে নিতে পারি আমাদের সংখ্যা বা অঙ্ক হয়েছে। তার মানে আগে কিন্তু এই মান থেকে আমরা এই সংখ্যায় এই সংখ্যাটাতে নিয়েছিলাম, আর আমরা আবার এইটা থেকে আমরা এটাতে নিয়ে আসি। তাহলে আমরা কি জানলাম আজকে ক্লাসে, দশমিক থেকে কীভাবে অক্টাল রূপান্তর করতে হয়, অক্টাল থেকে কীভাবে দশমিকে রূপান্তর করতে হয়, এবং দশমিক থেকে কীভাবে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করার নিয়ম শিখে নিলাম। তো আজকে আমরা ছোট্ট একটা গল্পের মাধ্যমে আমরা চাইলে দশমিক থেকে কীভাবে অন্যান্য সংখ্যাগুলোতে রূপান্তর করা যায় সেটা শিখে নিব। তাহলে একটা গল্পের মাধ্যমে শিখে নিব। আমরা ধরে নিই দশমিক হচ্ছে একটা, আর দশমিক হচ্ছে কোনো একটা মানে কোনো রাজ্যের রাজা, তার ইচ্ছা হলো কি তার রাজ্যে একটু ঘুরতে যাবে, আর বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল হচ্ছে ওই রাজ্যের রাজার সাথের রাজা, মানে মন্ত্রী, উজির বা যারা যারা আছে। তো যখন দশমিক বললো যে আমি রাজ্যে যাব, বা তখন বাইনারি বললো যে তাহলে আমি আপনার সাথে আমিও যেতে পারি, তবে একটা শর্ত আছে, যদি আমার এখানে যেতে হয় তাহলে আমার বাসায় রাজ্যে যেতে হয়, এবং আমার বাসায় যাবেন, আর আমার বাসায় যেতে হলে কি করতে হবে,
আমার 2 দ্বারা ভাগ হয়ে কিন্তু আমার বাসায় যেতে হবে। তখন রাজা বলল, আচ্ছা ঠিক আছে, তোমার বাসায় যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তাহলে বলল যে 2 দ্বারা ভাগ হয়ে যেতে হবে। তার মানে কি, দশমিক থেকে যখন আমরা বাইনারিতে নিব তাহলে সংখ্যাটাকে কী করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। আবার যখন আপনি চলে আসবেন তখন 2 দ্বারা গুণ হয়ে আসতে হবে। তার মানে আমরা পেলাম যে যখন বাইনারি থেকে দশমিকে নিব তখন 2 দ্বারা গুণ করতে হয়। তারপর হচ্ছে কি, ঠিক সেমভাবে অক্টাল বলল যদি আপনি এলাকায় মানে রাজ্যে ঘুরতে যান তাহলে আমার একটা ছোটোখাটো বাসা আছে, সেখান থেকে আপনি ঘুরে আসবেন। তো বললো আচ্ছা ঠিক আছে, যাওয়া যাবে। রাজা বলল, তখন সে বললো যে না, এমনি যাওয়া যাবে না, যদি আমার এখানে যেতে হয় তাহলে আপনাকে অবশ্যই 8 দ্বারা ভাগ হয়ে যেতে হবে এবং আসার সময় 8 দ্বারা গুণ হয়ে আসতে হবে। রাজা তাও মেনে নিলেন। তো তার সর্বশেষ হেক্সাডেসিমাল বলল যে সবার বাসায় যেহেতু যাবেন, আমার বাসায় কিন্তু যেতে হবে। তখন যদি আমার বাসায় যেতে হয় 16 দ্বারা ভাগ হয়ে যেতে হবে এবং 16 দ্বারা ভাগ হয়ে যেতে হবে এবং আসার সময় 16 দ্বারা গুণ হয়ে আসতে হবে। তার মানে আমরা জেনে নিলাম দশমিক থেকে যদি বাইনারিতে রূপান্তর করতে হয় তাহলে কী করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। হেক্সাডেসিমাল যদি দশমিক থেকে অক্টালে নিতে হয় 8 দ্বারা ভাগ করতে হবে। হেক্সাডেসিমাল নিতে হয় 16 দ্বারা ভাগ করতে হবে। আর আমরা 2টা ক্লাসের মাধ্যমে দশমিক থেকে যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল রূপান্তর করা শিখে নিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা কীভাবে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি এবং অক্টাল থেকে বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করা যায় এবং অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল রূপান্তর করার নিয়মগুলো শিখে নিব। তো ততদূর পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।